অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি। অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। দেখো, এই অধ্যায়ে আমাদের করণীয় সমূহ, আমাদের রিকোয়ারমেন্ট থাকবে দুটি। একটা রিকোয়ারমেন্ট হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আমাদের করতে হবে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। এই দুইটা রিকোয়ারমেন্ট তুমি চাইলেই একটা টেবিল করে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করে ফেলতে পারবে না, বা চাইলেই তুমি ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টও করে ফেলতে পারবে না। এই দুটি অ্যাকাউন্ট করতে তোমাকে বেশ কয়েকটা ওয়ার্কিং করে আগে প্রিপারেশন নিতে হবে। এখন আমরা কি কি ওয়ার্কিং করব এবং ওই ওয়ার্কিং গুলার জন্য কি কি জানা লাগবে, সেই ব্যাপারে আমরা একটু বেসিক আলোচনা করি, ঠিক আছে? দেখো, আমাদের জানতে হবে ফুললি সিকিউরড ক্রেডিটর। আমাদের জানতে হবে ফুললি সিকিউরড ক্রেডিটর। ফুললি সিকিউরড ক্রেডিটরের বাংলা হচ্ছে পূর্ণ জামানত যুক্ত পাওনাদার। ঋণের চেয়ে সিকিউরিটির মূল্য বেশি হলে তাকে পূর্ণ জামানত যুক্ত পাওনাদার বলে। আমি কারো কাছ থেকে ঋণ নিলাম, আমার মোটরসাইকেলটা রেখে তার কাছ থেকে আমি ঋণ আনলাম। আমার মোটরসাইকেলটার দাম 1 লাখ টাকা, আমি তার কাছ থেকে 50,000 টাকা নিয়ে চলে আসলাম। এখন আমি যদি তার কাছ থেকে 50,000 টাকা নিয়ে চলে আসি আর আমার 1 লাখ টাকার মোটরসাইকেলটা তার বাসায় রেখে আসি, তাহলে এটাকে বলা হচ্ছে ফুললি সিকিউরড ক্রেডিটর। কেন ফুললি সিকিউরড ক্রেডিটর? তার কারণ হচ্ছে, আমি যদি তাকে টাকাটা না দিই, সে মোটরসাইকেল বিক্রি করে সম্পূর্ণ টাকা পাবে। সে সব টাকা চাইলেই আমার গাড়িটা বিক্রি করে নিতে পারবে। এটাকে বলা হচ্ছে পূর্ণ জামানত যুক্ত পাওনাদার। ঋণের চেয়ে সিকিউরিটির মূল্য বেশি হলে তাকে পূর্ণ জামানত যুক্ত পাওনাদার বলে। অ্যাকচুয়ালি এই সংজ্ঞাটা আমরা শিখবো কেন? আমাদের অঙ্কে সিচুয়েশন দেখে তোমাকে ডিসিশন নিতে হবে, এটা কি ফুললি সিকিউরড ক্রেডিটর নাকি পার্টলি সিকিউরড ক্রেডিটর। যদি সে ফুললি সিকিউরড হয়, তাকে ফুললি সিকিউরডের মতো কাজ করতে হবে। যদি পার্টলি সিকিউরড হয়, পার্টলি সিকিউরডের মতো কাজ করতে হবে। সেই জন্য আমাদেরকে চিনতে হবে সেটা কি ফুললি নাকি পার্টলি, ঠিক আছে? পার্টলি সিকিউরড ক্রেডিটর অর্থ শুনলেই বুঝতে পারতেছো, আংশিক জামানত যুক্ত পাওনাদার। আংশিক জামানত যুক্ত পাওনাদার। আংশিক জামানতযুক্ত পাওনাদার মানে হচ্ছে, ধরো আমি কারো কাছ থেকে ঋণ নিলাম, তোমার কাছ থেকে আমি ঋণ নিলাম। তোমার বাসায় আমার মোটরসাইকেলটা রেখে আমি তোমার কাছ থেকে ঋণ নিলাম। আমার মোটরসাইকেলটার ভ্যালু 1 লাখ টাকা, বাট আমি তোমার কাছ থেকে নিয়ে আসছি 2 লাখ টাকা। তাহলে আমি যদি কোনো কারণে তোমাকে টাকা দিতে ব্যর্থ হই, বা আমাকে খুঁজে পাওয়া না যায়, বা আমি তুমি দিতে অপারগতা স্বীকার করি, তাহলে তুমি আমার গাড়িটা বিক্রি করে 1 লাখ টাকা পাবা। তাহলে তুমি তো সম্পূর্ণ টাকা পাচ্ছ না, টাকার কিছু একটা অংশ পাচ্ছ। এটাকে বলা হচ্ছে আংশিক জামানত যুক্ত পাওনাদার। ঋণের চেয়ে সিকিউরিটির মূল্য কম হলে, ঋণের চেয়ে সিকিউরিটির মূল্য কম হলে তাকে আংশিক জামানত যুক্ত পাওনাদার বলে। এবার আসো প্রেফারেন্সিয়াল ক্রেডিটর, অগ্রাধিকার পাওনাদার। অগ্রাধিকার পাওনাদার হচ্ছে এমন ব্যক্তি যাদেরকে টাকা সবার আগে পে করতে হবে। যেই ঋণ বা যেই দেনা, যেই পাওনার টাকা সবার আগে অগ্রাধিকারের ভিত্তিতে পরিশোধ করতে হয়, তাকে অগ্রাধিকার পাওনাদার বলে। এর মধ্যে যে লিস্টটা আছে, তুমি লিস্টটা দেখো। ইনকাম ট্যাক্স, সরকারের টাকা; ল্যান্ড ট্যাক্স, ভূমিকর, সরকারের টাকা; মিউনিসিপ্যাল ট্যাক্স, পৌরসভার টাকা; রেটস অ্যান্ড ট্যাক্স, ইলেকট্রিসিটি বিল, ওয়াসা বিল, ট্যাক্স ডিউ টু লোকাল অথরিটি, ট্রেড লাইসেন্স ফি; স্যালারি অফ এমপ্লয়ি, স্যালারি অফ এমপ্লয়ি, কর্মচারীদের বেতন। তবে কর্মচারীদের বেতনের ক্ষেত্রে একটা শর্ত প্রযোজ্য। কর্মচারীর বেতনের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য হচ্ছে, দেখো শর্তটা আমি লিখে রেখেছি, তুমি নোট করে রাখতে পারো, অথবা আমি ফাইলটা পিডিএফটা তোমাদের গ্রুপে দিয়ে রাখবো, ডাউনলোড করে নিও। যদি কখনো বলা থাকে স্যালারি অফ এমপ্লয়ি, এমপ্লয়ির স্যালারি, তখন যদি কোনোভাবে মাস বা বছর উল্লেখ থাকে, আমরা নিতে পারবো 6 মাসের টাকা। আর যদি পার্সন উল্লেখ থাকে, জনপ্রতি, তাহলে জনপ্রতি হবে 2,000, এর চেয়ে বেশি হবে না। আমি আবার বলছি, যদি কখনো পার্সন উল্লেখ করা থাকে, তখন আমরা জনপ্রতি, যত জন বলবে পার হেড, আমরা নিতে পারবো 2,000 টাকা করে। আর যদি মাস বলা থাকে, আমরা নিতে পারবো 6 মাসের টাকা। স্যালারি বলে টাকা দিয়ে দিল 8,000। এখন তুমি 8,000 টাকা নিতে পারবে না, কেননা তোমাকে নিতে হবে 6 মাসের টাকা। তো 8 মাসে যদি 8,000 হয়, 6 মাসের কত হবে? 6,000। তুমি 6,000 টাকা প্রেফারেন্সিয়াল ক্রেডিটর হিসেবে নিতে পারবা। এবার আসো, তোমাকে যদি মাস না বলে যদি জন বলে, জন, পার হেড কত টাকা? তোমাকে বললে স্যালারি অফ এমপ্লয়ি, ব্র্যাকেটে বললো 3 এমপ্লয়ি, তো 3 জনের টাকা কত? 8,000। তুমি যদি জন বলে ফেলে, পার্সন বলে ফেলে, জনপ্রতি 2,000 টাকার বেশি নিতে পারবে না। জনপ্রতি নিতে পারবে 2,000, তাহলে 3 জনে কত আসে? 6,000। তাহলে তোমাকে নিতে হবে, অঙ্ক সমাধান করার জন্য ওয়ার্কিং এ তোমাকে ইউজ করতে হবে স্যালারি অফ এমপ্লয়ি, জনপ্রতি 2,000 ইন্টু 3, 6,000। যদিও টাকা ছিল 8,000, বাট আমরা 8,000-কে অগ্রাধিকার দিতে পারবো না। অগ্রাধিকার দিতে হবে জনপ্রতি 2,000, অথবা সর্বোচ্চ 6 মাসের টাকা। এই শর্তটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা মনে রাখবো। আনসিকিউরড ক্রেডিটর হচ্ছে
যেই ঋণের বিপরীতে কোনো জামানত দেওয়া থাকে না তাকে জামানতবিহীন পাওনাদার বা আনসিকিউরড ক্রেডিটর বলা হয়। মানে সহজ কথা, আমি ঋণ নিয়েছি কিন্তু বিপরীতে কোনো সিকিউরিটি দেওয়া নাই। যেমন ধরো, আমি তোমার কাছ থেকে ঋণ আনলাম 5,000 টাকা, কিন্তু কিচ্ছুই দিয়ে আসি নাই। আমি যদি টাকা না দেই, তুমি কোনো কিছু বিক্রি করে টাকা নিতে পারবে না, এরকম কোনো সিকিউরিটি তোমার কাছে আমি রেখে আসি নাই। ওটাকে বলা হচ্ছে আনসিকিউরড ক্রেডিটর। তো আনসিকিউরড ক্রেডিটর করে আমরা চিনবো কিভাবে? অ্যাকাউন্টস পেবল দেওয়া থাকবে, তার বিপরীতে সিকিউরিটি আছে এমন কিছু বলবে না। ক্রেডিটর ফর গুডস দেওয়া থাকবে, তার বিপরীতে সিকিউরিটি ছিল এমন কিছু বলবে না। বিল পেবল, নোটস পেবল, পার্সোনাল লায়াবিলিটি, লোন ফ্রম ওয়াইফ, লোন ফ্রম রিলেটিভ, হাউস রেন্ট, এই টাকাগুলো দেওয়া থাকবে। এই সবগুলাই কিন্তু লায়াবিলিটি, কিন্তু তার বিনিময়ে আমি কি সিকিউরিটি দিয়ে আসছি এই আইটেমটার কথা উল্লেখই থাকবে না। তখন আমরা বুঝে ফেলবো এটা আনসিকিউরড ক্রেডিটর। আর ফুললি সিকিউরিটির পাশে বলা থাকবে ঋণ কত এনেছি এবং তার বিনিময়ে আমি কি সিকিউরিটি দিয়ে আসছি, এটা বলা থাকবে। পার্টলি সিকিউরিটির বেলায় বলা থাকবে আমি কত টাকা ঋণ এনেছি এবং তার বিনিময়ে কোন জিনিসটা সিকিউরিটি হিসেবে রেখে আসছি, এটা বলা থাকবে। আর আনসিকিউরিটির বেলায় কিচ্ছুই বলা থাকবে না, ঠিক আছে? এবার আসো, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিসিভার ফি। যদি কোনো প্রতিষ্ঠানকে সরকার বা আদালত দেউলিয়া ঘোষণা করে, দেউলিয়া ঘোষিত হওয়ার পর ওই প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয় একজন আইনজীবীকে, তাকে রিসিভার হিসেবে ওইখানে নিয়োগ দেওয়া হয়। তার কাজ কি? তার কাজ হচ্ছে প্রতিষ্ঠানের সকল সম্পদ এবং দায় হিসেব নিকেশ করে আনুপাতিক হারে দায়গুলা পরিশোধ করা। আমি আবার বলছি, তার দায়িত্ব হচ্ছে প্রতিষ্ঠানের সকল স্থাবর অস্থাবর সম্পদ এবং দায় হিসেব করবে। হিসেব করে যে যত টাকা পাওনা, তার বিপরীতে যেই পরিমাণ সম্পদ আছে ওইটা বিক্রি করে তাদের টাকা আনুপাতিক হারে পরিশোধ করার এই দায়িত্বটা যিনি নিবেন তাকে বলা হয় রিসিভার। এখন ওই প্রতিষ্ঠানে তো এই রিসিভার ছাড়া আর কোনো দায়িত্বপ্রাপ্ত লোক নেই। তো রিসিভারের বেতন কে দিবে? গভর্নমেন্টও দিবে না, ওই প্রতিষ্ঠানও দিবে না। তো সরকার কর্তৃক নির্ধারিত ওই রিসিভার প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার পর সম্পত্তি থেকে সে একটা কমিশন পাবে। কারণ যেহেতু প্রতিষ্ঠানটা একদম ক্লোজ হয়ে যাবে, প্রতিষ্ঠানটা একদম ভেনিশ হয়ে যাবে, তখন সম্পত্তি এবং যত দায় আছে পরিশোধ করতে হয়। সম্পত্তি বিক্রি করে দায়গুলো পরিশোধ করতে হয় আনুপাতিক হারে। সেই হিসেবে সম্পত্তি বিক্রয়ের যত টাকা, সেখান থেকে রিসিভার পাবে কমিশন। আমি আবার বলছি, রিসিভারের কাজ হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদগুলা বিক্রি করে দায় পরিশোধ করবে। এখন সম্পদগুলা বিক্রি করে যেই টাকা পাবে সেগুলা থেকে সে কমিশন খাইতে পারবে। একটা নির্দিষ্ট কমিশন তার জন্য থাকবে, সে কমিশনটা রেখে বাকি টাকা দিয়ে দায় পরিশোধ করবে। এখানে সম্পদ বিক্রি করা, সম্পদ বিক্রি করা অর্থ থেকে সে দুই ধরনের কমিশন পায়। সম্পদ প্রতিষ্ঠানে থাকে দুই ধরনের। একটা সম্পদ হচ্ছে একটা সম্পদ হচ্ছে যেই সম্পদটা জামানত দেওয়া আছে, জামানতকৃত সম্পত্তির উপর সে কমিশন পাবে 4%। আর জামানত ছাড়া অন্যান্য সম্পদের উপর সে কমিশন পাবে 10%। এরকম যে সম্পদগুলা কোনো না কোনো ব্যক্তির কাছে, কোনো না কোনো প্রতিষ্ঠানের কাছে বা ব্যাংকের কাছে জামানত দিয়ে ঋণ আনা হয়েছে, এরকম সম্পত্তিগুলা বিক্রি করে সে কমিশন পাবে 4%। তাহলে পার্টলি বা ফুললি সিকিউরিটির ক্ষেত্রে যে সম্পদগুলা অলরেডি ব্যবহার করা হয়ে গিয়েছে, ওই সম্পদগুলা বিক্রি করে কমিশন পাবে কত পার্সেন্ট? 4%। সিকিউরিটি দেওয়া হয়নি এমন সম্পদ প্রতিষ্ঠানের, ওইটা যদি বিক্রি করে সেখান থেকে সে কমিশন পাবে 10%। তো আপাতত আমাদের আর কোনো ইনফরমেশন নাই। এই ইনফরমেশনগুলো তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে।